আজ আয়াত মোর্শেদের দ্বিতীয় বিয়ে, অথচ প্রথম বিয়ের কোনো স্মৃতি আয়াতের কাছে স্পষ্ট নয়। ৮ বছর বয়সের সেই অস্পষ্ট স্মৃতিগুলো যেন আজ এক বিশালাকার পাহাড় হয়ে তার সামনে দাঁড়িয়েছে। আয়াতের মনে হচ্ছে তার জীবনটাই সবচেয়ে বড় পরিহাস, তাছাড়া আর কিছুই হতে পারে না। একজন স্ত্রীর স্বামী বেঁচে থাকতেও কি করে সেই স্বামীরই আপন চাস্তো ভাইয়ের সাথে তার বিয়ে হতে পারে? সমাজ বা আইন যাই বলুক, আয়াতের অবচেতন মন বারবার বিদ্রোহ করছে, কিন্তু সেই বিদ্রোহ প্রকাশ করার মতো শক্তি তার নেই। আয়াত আয়নার সামনে স্থির হয়ে বসে আছে, পরনে গাঢ় লাল বেনারসি, হাতে মেহেদির আলপনা। তার পাশে দাঁড়িয়ে আছে শেহজাদি, যার ভাইয়ের সাথে আজ আয়াতের বিয়ে। শেহজাদি মেজ চাচা আনোয়ার চৌধুরীর মেয়ে হলেও সে যেন আজ আয়াতের একমাত্র আশ্রয়। শেহজাদি আয়াতের কাঁধে হাত রেখে ফিসফিস করে বলল, আপু, এখনো সময় আছে। তুই দাদাজানকে গিয়ে একবার বল যে তুই এই বিয়েটা করতে রাজি নোস। আমার ভাইয়া মানুষ ভালো না, তা তুইও জানিস। ও তোকে মানুষ হিসাবে নয়, নিজের জেদ হিসাবে পেতে চায়। আয়াত ম্লান হাসল, সেই হাসিতে কোনো প্রাণ নেই। সে শান্ত গলায় বলল, দাদাজানের কথার ওপরে কথা বলার সাহস এই বাড়িতে কারোরই নেই শেহজাদি। আর তাছাড়া যাকে স্বামী বলে জানতাম সেই আরভান তো কোনোদিন ফিরে আসেনি। 12 বছর হয়ে গেল, একটা খবরও নেয়নি। যার কোনো অস্তিত্ব নেই, তাকে আঁকড়ে ধরে আর কতদিন থাকা যায়? তার চেয়ে দাদাজান যা ভালো মনে করেছেন তাই হোক, হয়তো এটাই আমার নিয়তি। আয়াতের কথা শেষ হতেই ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকলেন নাজমা বেগম। তার চোখে মুখে এক ধরনের কুটিল হাসি, তৃপ্তি। তিনি বাঁকা হেসে বলেন, আর কত সাজগোজ করবি, সময় হয়ে গেছে। শাহরিয়ার তো নিচতলায় উসখুস করছে। আমার ছেলেটার কপালটাই মন্দ, বড় ভাইয়ের ফেলে যাওয়া এঁটো বউকে এখন আমার ঘরে তুলতে হচ্ছে বংশের মান মর্যাদা রক্ষার খাতিরে। কি জানি ছেলেকে আমার কোনো জাদুটোনা বা তাবিজ করেছিস কিনা, নইলে তোর জন্য বা তোর মতো এমন অলক্ষণী মেয়েকে বিয়ে করার জন্য এমন পাগল কেন হবে? মায়ের তিক্ত কথায় শেহজাদি প্রতিবাদ করতে চাইল, কিন্তু আয়াত তাকে চোখের ইশারায় থামিয়ে দিল। আয়াত জানে আজ তার ভাগ্যে যা লেখা আছে তা খণ্ডানোর ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারোর নেই। না হলে তাকে মাত্র 12 বছর বয়সে কেন এতিম হতে হবে? কেনই বা সেই ছোটবেলা থেকে এই শ্বশুরবাড়িতে বড় হতে হলো, যেখানে নিজের স্বামীর কোনো অস্তিত্বই নেই? এই যে বাড়িতে সে বড় হয়েছে, সেই বাড়ির মানুষগুলোই আজ তাকে পণ্য বানিয়ে ফেলেছে। নিচতলায় বৈঠকখানায় থমথমে পরিবেশ। আফজাল চৌধুরী সোফায় বসে তসবিহ গুনছেন। তার পাশে বসে আছে শাহরিয়ার। শাহরিয়ারের চোখ এক ধরনের উন্মাদনা। সে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। তার জন্য এই বিয়েটা কেবলই একটি সামাজিক বন্ধন নয়, বরং আয়াতকে নিজের কবজায় নেওয়ার এক দুর্নিবার আকাঙ্ক্ষা। ছোটবেলা থেকেই যে আয়াতকে পাওয়ার জন্য সে মরিয়া হয়েছিল, আজ তার সেই স্বপ্ন সফল হতে চলেছে। ছোট চাচা আমজাদ চৌধুরী পায়চারি করছিলেন। তিনি অস্থির হয়ে বলেন, আব্বা, কাজী সাহেব তো চলে এসেছেন, কিন্তু আমার মন বলছে আমরা তাড়াহুড়ো করছি। আয়াতের কোনো মতামত না নিয়েই ওর ওপর এইভাবে একটা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া কি ঠিক হচ্ছে? তাছাড়া আরভানের দিক থেকে তো কোনো ডিভোর্স লেটার আসেনি। আইনত কি এই বিয়েটা বৈধ হবে? আফজাল চৌধুরী তসবিহ থামিয়ে গর্জে উঠলেন, চুপ করো আমজাদ! আরমান মরল না বাঁচল তাতে আমার কিছুই যায় আসে না। যে ছেলে তার বাবার মতো রক্ত ধোঁকা দিয়ে বিদেশের মাটিতে পড়ে থাকে, একটা বারও পরিবারের খোঁজ নেয় না, তাকে আমি নাতি বলে স্বীকার করি না। মনসুর আলীকেও আমি আমার কথা দিয়েছিলাম, তার নাতনিকে আমি এই বাড়ির বউ করব। আরভান যখন সেই মর্যাদা রাখেনি, তখন শাহরিয়ারই এই দায়িত্ব নেবে। আমজাদ চৌধুরী দমে না গিয়ে বলেন, আব্বা, আপনি ভুলে যাচ্ছেন,
তাদের ছোটবেলায় বিয়ে হয়েছিল, রেজিস্ট্রি করা হয়েছিল, যা আয়াতের বয়স 18 হওয়া মাত্রই আইনি ভিত্তি পেয়েছে। আয়াত এখন 20 বছরের যুবতী। তার মানে তার বিয়েটা শুধু কলেমার মাধ্যমে সীমাবদ্ধ নেই, সেটা পূর্ণাঙ্গ আইনি বিয়ে। আরভানকে ছাড়া এই বিয়েটা জায়েজ হবে না। আফজাল চৌধুরী তাচ্ছিল্যের সুরে বলেন, আইনের কথা আমাকে শিখিও না। যে স্বামী 12 বছর নিখোঁজ, তার কোনো অধিকার নেই। তাছাড়া 18 বছর পার হওয়ার পর আয়াতের সাথে আরবানের বিয়েটা যে অটোমেটিকই রেজিস্ট্রি হয়ে গেছে, সেটা ভাঙার জন্য আরভানকে তো আসতে হবে। সে যখন আসেনি, তখন আমি ধরে নিচ্ছি সে এই সম্পর্কটা মানে না। কাজী সাহেব, আপনি কাজ শুরু করুন। আনোয়ার চৌধুরী টিপ্পনি কাটে বলে উঠলেন, ভাইজান, স্বামী সে হয় যে পাশে থাকে, যে 12 বছর উধাও, কখনো স্ত্রীর খোঁজ নেয়নি, তার আবার কিসের অধিকার? আমজাদ চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বসে পড়লেন। তার হাতে কিছুই নেই। ঠিক সেই মুহূর্তেই কাজী সাহেব খাতা খুলে বসলেন। শাহরিয়ারের বাবা আনোয়ার চৌধুরী তাড়া দিয়ে বলেন, কাজী সাহেব, শুরু করুন। শুভ সময় যাওয়ার আগেই কাজটা সেরে ফেলি। ওপর থেকে আয়াতকে নিয়ে আসার তোড়জোড় চলছে। ছোট চাচি পারভিন সুলতানা আয়াতের হাতটা ধরে নিচে নামিয়ে আনলেন। সিঁড়ি দিয়ে নামার সময় আয়াতের পা কাঁপছিল। তার মনে পড়ে যাচ্ছিল সেই ছোট্টবেলার কথা। দাদা শ্বশুর বলেছিলেন, তার দাদি শাশুড়ি জাহানারা বেগম যখন অসুস্থ বিছানায় শুয়ে তার আর আরভানের হাত এক করে দিয়েছিলেন। আরভান তখন 17 বছরের কিশোর ছিল, আর সে মাত্র 8 বছরের এক চঞ্চলা বালিকা। বিয়ের কয়েকদিন পরেই আরভানের বাবা তাকে নিয়ে বিদেশে চলে যায়। সেটাই ছিল তাদের শেষ দেখা। এরপর তারা কোনোদিন ফোন করেনি, কোনো চিঠিও দেয়নি। অথচ সেই মানুষটার নামেই আয়াত নিজের সতীত্ব আর ভালোবাসা জমিয়ে রেখেছিল এতকাল। বৈঠকখানায় আয়াতকে বসানো হলো। কাজী সাহেব গম্ভীর গলায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াত মোরশেদ, পিতা মৃত ইমতিয়াজ মোরশেদ, আপনাকে 2 লক্ষ টাকা দেনমোহরে শাহরিয়ার চৌধুরীর সাথে বিয়ের প্রস্তাব দিচ্ছি। আপনি কি রাজি? পুরো ঘরে পিনপতন নীরবতা। আফজাল চৌধুরী আয়াতের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। বেনারসির ভারী কাজের আড়ালে আয়াতের ছোট্ট শরীরটা অনবরত কাঁপছে। সেই কম্পন আর তার নুয়ে পড়া ভঙ্গি দেখে আফজাল চৌধুরী স্পষ্ট বুঝতে পারছেন মেয়েটা শব্দহীনভাবে কাঁদছে। অথচ তার এই অসহায়ত্ব দেখে শাহরিয়ারের চোখে খেলে যাচ্ছে এক ধরনের পৈশাচিক আনন্দ। আয়াত মাথা নিচু করে পাথর হয়ে বসে আছে। তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। যাকে দীর্ঘ 12 বছর ধরে মনে প্রাণে স্বামী হিসাবে মেনে এসেছে, আজ তাকে মন থেকে এক নিমিষেই মুছে ফেলে অন্য কারো নাম নেওয়া কি এতই সহজ? ছোট চাচি পারভিন সুলতানা আয়াতের হাতটা ধরে সামান্য চাপ দিলেন। ইশারায় বলেন, হ্যাঁ বল। হ্যাঁ বলতে। আয়াত যখনই কাঁপা কাঁপা ঠোঁটে কবুল বলতে যাবে, ঠিক তখনই বাড়ির বাইরে থেকে একটি গাড়ির টায়ার ঘষার বিকট শব্দ শোনা গেল। গাড়ির শব্দটা এতটাই তীব্র ছিল যে ঘরের সবাই চমকে উঠল। আমজাদ চৌধুরী জানালা দিয়ে বাইরে তাকানোর চেষ্টা করলেন। গ্রামের এই নির্জন এলাকায় এত রাতে এমন দামি গাড়ির শব্দ হওয়া অকল্পনীয়। কিন্তু বিস্ময়ের তখনও বাকি ছিল যখন বাড়ির বৈঠকখানায় সদর দরজাটা হঠাৎই সশব্দে খুলে গেল। বাইরের ঝোড়ো বাতাস আর হ্যালোজেনের লাইটের তীব্র আলো একসাথে ঘরের ভেতরে আশ্রয় পড়ল। আফজাল চৌধুরী চশমাটা ঠিক করে দরজার দিকে তাকালেন। দরজার সামনে এক দীর্ঘ ছায়া এসে দাঁড়িয়েছে। একটা বলিষ্ঠ শরীরের দীর্ঘদেহী পুরুষ বৈঠকখানার সদর দরজায় দাঁড়িয়ে থাকা দীর্ঘদেহী পুরুষ রাজকীয় উপস্থিতি দেখে
ঘরের প্রতিটি মানুষ পাথরের মূর্তির মতো জমে গেল। বাইরের হাওয়ায় ঝাপটায় ঘরের ভেতরের গুমট নিস্তব্ধতাকে এক লহমায় তছনছ করে দিচ্ছে। ব্ল্যাক সুটে মোড়ানো সুঠাম দেহের সেই আগন্তুকের আভিজাত্য যেন পুরো ঘরকে এক নিমিষে ম্লান করে দিল। কালো শার্টের ওপরের দুটো খোলা বোতামের ফাঁক দিয়ে উকি দেওয়া উন্নত গ্রীবা আর নিখুঁতভাবে পেছনের দিকে টেনে দেওয়া চুল তাকে যেন এক দুর্ধর্ষ পৌরুষে ভূষিত করছে। তার চোখের চাহনি খুবই তীক্ষ্ণ, তবে তাতে মিশে আছে এক ধরনের উদাসীনতা। তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে এক বিদেশি তরুণী, সোনালি চুল, নীল চোখ আর পরনে পশ্চিমা পোশাক। সে কিছুটা কৌতূহল আর কিছুটা বিরক্তি নিয়েই অদ্ভুত এই পরিবেশটা দেখতে যাচ্ছে। পুরো ঘরে পিন-পতন নীরবতা। কাজী সাহেবের হাতের কলম থমকে গেছে। শাহরিয়ারের কপালে বিরক্তির রেখা স্পষ্ট। সে দাঁতে দাঁত চেপে আগন্তুককে দেখে যাচ্ছে। আফজাল চৌধুরীর কম্পিত হাতে চশমাটা ঠিক করলেন। তার ঝাপসা চোখের মণি দুটো চিকচিক করে উঠল। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে তিনি অস্পষ্ট স্বরে বললেন, আরশাদ, তুমি কি আরশাদের ছেলে, আমার আরভান দাদুভাই? আরভান ধীর পায়ে ভেতরের দিকে এগিয়ে এলো। তার প্রতিটি পদক্ষেপের শব্দ যেন এই বিশাল বাড়ির নিস্তব্ধতাকে চিরে দিচ্ছিল। আরভান হাসল, তবে সেই হাসিতে কোনো আবেগ নেই। আসসালামু আলাইকুম দাদাজান। সে সামনে এগিয়ে গিয়ে আফজাল চৌধুরীর দিকে হাত বাড়িয়ে দিয়ে হ্যান্ডশেক করতে চাইল, কিন্তু আফজাল চৌধুরী তাকে আর সুযোগ দিলেন না। তিনি দুই হাতে আরভানকে জড়িয়ে ধরলেন। 12 বছর জমাট বাঁধা অভিমান যেন এক মুহূর্তেই নাতির শরীরের উষ্ণতায় গলে জল হয়ে গেল। দাদাজান, আপনি কেমন আছেন? আরভানের কণ্ঠস্বর গম্ভীর এবং ভরাট। বাংলাটা সে ভুলে যায়নি, তবে বলার ভঙ্গিমাতে বিদেশি টান কিছুটা আছে। আফজাল চৌধুরী নিজেকে সামলে নিয়ে বলেন, আমি ভালো আছি, এখন তো ভীষণ ভালো আছি। আমি জানতাম তুই আসবি। রক্ত কখনো বেইমানি করে না। তুই না এলে আমি মনসুরকে দেওয়া কথা রাখতে পারতাম না। শাহরিয়ার সিট ছেড়ে উঠে দাঁড়িয়ে কর্কশ গলায় বলল, এই নাটকের মানে কি দাদাজান? বিয়ের দেরি হয়ে যাচ্ছে, আর আপনি আরভান আরভান হন আর যেই হন না কেন, আপনি যখন এসেছেন তখন মেহমান হয়ে পাশে বসুন। আমার আর আয়াতের বিয়েটা শেষ হতে দিন। আরভান একবার শাহরিয়ারের দিকে তাকালো। তার নজর পড়ল চেয়ারে বসা একটা মেয়ের দিকে। এতক্ষণ সে আয়াতের দিকে তাকায়নি। এবার সে ঘাড় ঘুরিয়ে দেখল লাল বেনারসিতে মোড়ানো একটি মেয়ে, যার মুখমণ্ডল লম্বা ঘোমটায় পুরোপুরি ঢাকা। সে মাথা নিচু করে মূর্তির মতো বসে আছে। আরভানের চোখ কুঁচকে গেল। সে দাদাজানের দিকে তাকিয়ে প্রশ্ন করল, এখানে কি হচ্ছে দাদাজান? আফজাল চৌধুরী একটি স্বস্তির নিঃশ্বাস নিয়ে বললেন, আমরা ভুল করতে যাচ্ছিলাম দাদুভাই। রাগের মাথায় আমি তোমার আমানতকে অন্যকে দিয়ে দিতে যাচ্ছিলাম। ভালো হয়েছে তুমি ফিরে এসেছো। আরভান অবাক হয়ে পাল্টা প্রশ্ন করল, আমার আমানত মানে? আফজাল চৌধুরী আয়াতের দিকে ইশারা করে বলেন, এই যে তোর স্ত্রী আয়াত, যার সাথে ছোটবেলায় তোর বিয়ে হয়েছিল, তুই তো ওর জন্যই এসেছিস, তাই না দাদু ভাই? এক মুহূর্তের জন্য আরভানের মুখে এক ধরনের অবজ্ঞার হাসি ফুটে উঠল। সে পাশের বিদেশি মেয়েটিকে ইশারায় কাছে ডাকল। মেয়েটি আরভানের বাহু ঝাপটে ধরে দাঁড়ালো। আরভান শান্ত গলায় বলল, ভুল বুঝছেন দাদাজান, আমি কোনো আমানত বা স্ত্রীর জন্য আসিনি। আমি এসেছি সেই পুতুল খেলা নামক সম্পর্কটাকে চিরতরে শেষ করতে। আই নিড এ ডিভোর্স। আরভান তার পাশের মেয়েটিকে
পরিচয় করিয়ে দিয়ে বলল, "শি ইজ জেসিকা, মাই ফিয়ন্সে। আমরা শীঘ্রই বিয়ে করব। তাই আইনগতভাবে এই ভিত্তিহীন সম্পর্কটাকে মিটিয়ে নিতেই এসেছি।" কথাটা যেন ঘরে বজ্রপাতের মতো আছড়ে পড়ল। শাহরিয়ারের মুখে জয়ের হাসি ফুটল। অন্যদিকে আমজাদ চৌধুরী এবং পারভীন সুলতানা আশাহত হলেন। আফজাল চৌধুরীর মুখ গম্ভীর হয়ে গেল মুহূর্তেই। আফজাল চৌধুরীর চোখের সামনে মুহূর্তেই ৩০ বছর আগের সেই অভিশপ্ত দিনটা ভেসে উঠল। সেই দিন তার বড় ছেলে আরশাদ ঠিক এইভাবেই একজন বিদেশিনীকে পাশে নিয়ে দাম্ভিকতার সাথে দাঁড়িয়েছিল, চুরমার করে দিয়েছিল বাবার স্বপ্ন, সব স্বপ্ন। আজ ইতিহাসের নিষ্ঠুর পুনরাবৃত্তি ঘটিয়ে নাতি আরভানও একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। আফজাল চৌধুরীর মনে হলো সময় যেন থমকে গিয়ে তাকে আবারও সেই পরাজয় আর অপমানের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, যেখানে রক্তের টান হেরে যায় বিদেশের মোহে। আনোয়ার চৌধুরী সুযোগ বুঝে টিপ্পনি কেটে বলেন, "আব্বা, দেখলেন তো আপনার নাতি কি রত্ন হয়ে ফিরেছে? ডিভোর্স যখন হবেই তখন দেরি করে লাভ কি? শাহরিয়ার আর আয়াতের বিয়েটা এই মুহূর্তেই পড়িয়ে ফেলা হোক। আয়াতের অন্তত একটা গতি পাবে।" আফজাল চৌধুরী গর্জে উঠলেন, "চুপ করো আনোয়ার! এখানে কার বিয়ে হবে আর কার বিয়ে হবে না সেই সিদ্ধান্ত আমি নেব।" তিনি আরভানের দিকে তাকিয়ে বললেন, "তুমি ডিভোর্স দিতে এসেছো না কি করতে এসেছো তা আমি পরে দেখব। আপাতত রাত অনেক হয়েছে, তোমরা অনেক দূর থেকে এসেছো, বিশ্রাম করো।" তিনি শেহজাদিকে উদ্দেশ্য করে বলেন, "শেহজাদি, আরভান আর ওই বিদেশিনী মেয়েটিকে আলাদা ঘরে নিয়ে যাও, ওদের থাকার ব্যবস্থা করো। আমজাদ মেহমানদের বিদায় করে দাও। আর আজকের মতো আয়োজন এখানেই সমাপ্ত।" শাহরিয়ার প্রতিবাদ করতে চাইল, কিন্তু দাদাজান আফজাল চৌধুরী তার লাঠি দিয়ে মেঝেতে সজোরে আঘাত করে বললেন, "আমার কথা কি কানে যায়নি? এই মুহূর্তে সবাই যার যার ঘরে যাও, আমার শরীর ভালো লাগছে না।" তিনি আয়াতের দিকে তাকিয়ে ম্লান স্বরে বললেন, "আয়াত দাদুমণি, আমার হাতটা ধর, আমাকে ঘরে নিয়ে চল আমার।" এতক্ষণ পাথরের মতো বসে থাকা আয়াত ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে ঘোমটাটা আরো একটু টেনে দিল, যাতে করে কেউ তার চোখের জল দেখতে না পায়। সে আরভানের পাশ থেকে হাঁটা হেঁটে যাওয়ার সময় আরভান লক্ষ্য করলো আয়াতের পরনের বেনারসিটা খসখসে শব্দ আর এক অদ্ভুত আতরের সুগন্ধ। আরভানের ভুরু কুঁচকে গেল। তার মনে হলো এই আধুনিক যুগেও এমন ঘোমটা টানা সেকেলে মেয়ে এখনো আছে। সে বিরক্তির মুখ ফিরিয়ে নিল। আয়াত অত্যন্ত সাবধানে আফজাল চৌধুরীকে ধরে ধরে সিঁড়ির দিকে এগিয়ে নিয়ে গেল। আরফান নিচে তাকিয়ে দেখল ছোট্ট একটা 7 বছরের বালক আরিয়ান অবাক হয়ে তার চোটের দিকে তাকিয়ে আছে। আরভান তাকে দেখে হালকা হাসলো, কিন্তু তার মন পড়ে রইল সেই ঘোমটা দেওয়া মেয়েটির ওপর। কেন জানি না মেয়েটির নীরবতা তাকে ভীষণ অস্বস্তিতে ফেলছে। আফজাল চৌধুরী শোবার ঘরে পা রাখা মাত্রই তিনি দরজাটা বন্ধ করতে বললেন। আয়াত দাদাজানকে বিছানায় বসিয়ে দিয়ে যখন চলে যেতে চাইল, তখন তিনি আয়াতের হাতটা ধরলেন। আফজাল চৌধুরী বলেন, "আয়াত, ঘোমটাটা তোল দাদুমণি, আমার সামনে আর আড়াল রাখিস না।" আয়াত ধীরে ধীরে ঘোমটাটা সরালো। তার চোখ দুটো কান্নায় টকটকে লাল হয়ে আছে, নাকের ডগা গোলাপের মতো লাল। কান্নার ভারে তার কণ্ঠস্বর বুজে এসেছে। সে নিচু গলায় বলল, "দাদাজান, কেন আমাকে বারবার এমন অপমানের মুখে ফেলছেন? দয়া করে আমাকে নিয়ে এই নিষ্ঠুর খেলাটা বন্ধ করুন। উনি নিজের জীবনের জন্য অন্য কাউকে সঙ্গে নিয়ে এসেছেন, তাহলে আমি এখানে কিসের দাবিদার? আমার এই বাড়িতে আর কোনো অধিকার নেই। এবার আমাকে ফুপিজানের কাছে যেতে দিন।
দয়া করে আবার নতুন কোনো বিয়ের নামে কোনো নাটক শুরু করবেন না। আমি শুধু শান্তি চাই দাদাজান। আফজাল চৌধুরী জেদি গলায় বলেন, অধিকার কেউ দেয় না আয়াত, অধিকার কেড়ে নিতে হয়। ও বিদেশে বিভুঁইয়ে বড় হয়েছে, মায়ার বাঁধন ভুলে গেছে। কিন্তু তুই তো এই বাড়ির বউ। মনসুর আলীর নাতনি কি এত সহজেই হার মানবে? ও যখন এখানে এসেছে তখন তোকে ও বউ হিসেবে মানবেই, এটাই আমার বিশ্বাস। আয়াত ম্লান হাসল, বলল, উনি আমাকে পছন্দ করেন না, তা তার কথাই স্পষ্ট দাদাজান। উপরন্তু ওনার সাথে আসা ওই যে ওই ভিনদেশী মেয়েটিকে তো আপনি দেখেছেন, কোথায় সে আর কোথায় আপনার আয়াত। তাছাড়া উনি ডিভোর্স পেপার সাথে করেই নিয়ে এসেছেন। দাদাজান তার মাথায় হাত রেখে বলেন, পেপার নিয়ে এলেই সব হয়ে যায় না। ওই বিদেশি বিদেশি মেয়ের চাকচিক্য হয়তো ক্ষণিকের জন্য ওকে মোহবিষ্ট করেছে, কিন্তু আত্মার টান সেখানে নেই। ও যতদিন এখানে আছে তুই ওর কাছাকাছি থাকবি, ওর সেবা করবি, ওকে মনে করিয়ে দিবি যে মাটির টান আর তার অধিকার কতটাই প্রবল। তুই শুধু হার মানিস না। আয়াত ভেজা চোখে দাদাজানের দিকে তাকিয়ে ম্লান হাসল, নিচু স্বরে বলল, দাদাজান, এসব করা মানে তো স্রেফ জোর করা। আর জোর করে আর যাই হোক, ভালোবাসা বা সংসার কোনোটাই হয় না। আপনি কি বুঝতে পারছেন না? আপনি আমার কাছে এমন এক আবদার রাখছেন যা আমার জন্য চরম লজ্জার। যে পুরুষটি অন্য এক নারীকে পাশে নিয়ে দাঁড়িয়ে সগর্বে বিচ্ছেদের ঘোষণা দেয়, তার সামনে নিজেকে বিলিয়ে দেওয়া কি আমার পক্ষে সম্ভব? তার চোখে আমার জন্য কোনো সম্মান নেই, তার মনে জায়গা করে নেওয়ার চেষ্টা করা কি এক ধরনের নির্লজ্জতা নয় দাদাজান? দয়া করে আমার আত্মসম্মানটুকু এইভাবে ধুলোয় মিশিয়ে দেবেন না। আফজাল চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলে আয়াতের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিলেন। তিনি বললেন, একটা সম্পর্ক ভেঙে ফেলা খুব সহজ রে দাদুমণি, কিন্তু সেই সম্পর্কের দায়ভার সারা জীবন বয়ে নিয়ে চলা ভীষণ কঠিন। তুই যাকে নির্লজ্জতা বলছিস, আমি তাকে বলছি নিজের অধিকারের লড়াই। এই শেষবার না হয় এই বুড়োটার অনুরোধটা রেখে দেখ। হয়তো জীবন তোর জন্য এমন কোনো সুন্দর মোড় অপেক্ষা করে রেখেছে যা তুই কল্পনাও করতে পারছিস না। অন্ধকার না এলে যেমন ভোরের আলোর মূল্য বোঝা যায় না, তেমনি এই কষ্টের পরেই হয়তো তোর জন্য সুখের কোনো ফাগুন ধারা অপেক্ষা করছে। বিশ্বাস রাখ দাদুমণি, আল্লাহর ইচ্ছার ওপরে কোনো ইচ্ছাই বড় নয়। হার মানার আগে শেষ চেষ্টাটুকু করতে দোষ কি? আয়াত আর কিছুই বলল না। সে ভালো করেই জানে এই অসম লড়াইয়ে জেতা প্রায় অসম্ভব। তবুও দাদাজানের করুণ আরতি আর শেষ অনুরোধ সে ফেলতে পারল না। মাথা নিচু করে নীরবে সম্মতি জানিয়ে সে ঘর থেকে বেরিয়ে এলো। আয়াত দাদুর ঘর থেকে বেরিয়ে অন্ধকার বারান্দা দিয়ে নিজের ঘরের দিকে যাচ্ছিল। করিডোরের লাইটগুলো আধো অন্ধকার। হঠাৎ পেছন থেকে একটি শক্তিশালী হাত তাকে হ্যাচকা টানে পাশের রুমে গিয়ে অন্ধকার দেওয়ালের সাথে চেপে ধরল। আয়াত চিৎকার করতে চাইল, কিন্তু আগন্তুক তার একটি হাত দিয়ে আয়াতের মুখটা সজোরে চেপে ধরল। ভয়ে আয়াতের হৃৎপিণ্ড যেন গলার কাছে দলা পাকিয়ে এলো। ধস্তাধস্তির এক পর্যায়ে তার সযত্নে করা খোঁপাটা আলগা হয়ে খুলে গেল। একরাশ অবাধ্য চুল মুহূর্তেই পিঠের ওপরে ছড়িয়ে পড়ল। আগন্তুক তার মুখের খুব কাছে নিজের মুখটা নিয়ে এলো। আয়াত অনুভব করলো তার ঘাড়ের ওপরে লোকটির তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ছে। আগন্তুক এক হাতে তার মুখটা চেপে অন্য হাতে আয়াতের এলোমেলো হয়ে যাওয়া চুলের সুগন্ধ টেনে নিল এক লম্বা নিঃশ্বাসে। আয়াতের শরীর থরথর করে কাঁপছে। অন্ধকারে মানুষটির চেহারাটা স্পষ্ট নয়, শুধু তার মায়ের
তার গায়ের কড়া পারফিউমের ঘ্রাণ আর তার শক্তিশালী হাতের স্পর্শে আয়াতের যেন দম বন্ধ হয়ে আসছে। যন্ত্রণায় সে নীল হয়ে যাচ্ছে। অন্ধকার করিডোরে দেওয়ালের সাথে পিষ্ট হয়ে আয়াত অনুভব করছিল যমদূতের উপস্থিতি। শাহরিয়ারের হাতের বাঁধন ক্রমশ শক্ত হচ্ছে। তার তপ্ত নিঃশ্বাস আয়াতের কানের লতিতে এসে আছড়ে পড়ছে। শাহরিয়ার চোখটা বন্ধ করে এক গভীর ঘোরের মধ্যে বিড়বিড় করছিল, নড়িস না আয়াত, প্লিজ জান পাখি, নড়িস না। আজ রাতে তোর গায়ের এই গন্ধে আমার মাতাল হওয়ার কথা ছিল। তোর ওই লাল ঠোঁটের হাসি খুব কাছ থেকে দেখার কথা ছিল, কিন্তু ওই শালা আরভান এসে সব নষ্ট করে দিল। আয়াতের মুখ শাহরিয়ারের শক্ত তালুর নিচে নির্মমভাবে চাপা পড়ে আছে। সে গোঙাচ্ছে, নিঃশ্বাস নেওয়ার জন্য জানে প্রাণে ছটফট করছে। কিন্তু আজ শাহরিয়ারের উন্মাদনা যেন সকল সীমা ছাড়িয়ে যাচ্ছে। সে যখন পৈশাচিক লালসায় আয়াতের ঘাড়ের কাছে মুখ নামিয়ে আনলো, ঠিক সেই মুহূর্তেই করিডরের অন্য প্রান্ত থেকে একটা গম্ভীর এবং বরফ শীতল কণ্ঠস্বর অন্ধকার চিরে ভেসে এলো, তোমাদের এই সস্তা রোম্যান্স শেষ হলে আমার জন্য এক কাপ কফি নিয়ে এসো রাইট নাও। কণ্ঠস্বরটি শুনেই শাহরিয়ারের শরীর শক্ত হয়ে গেল। সে ঝট করে আয়াতের মুখ থেকে হাতটা সরিয়ে পেছনে তাকালো। আরভান সেখানে দাঁড়িয়ে আছে, দেওয়ালের সাথে দুই হাত ভাঁজ করে অবহেলার ভঙ্গিতে দাঁড়িয়ে দেখছে তাদের, যেন তার তীক্ষ্ণ দৃষ্টি এই দৃশ্যটি গভীর অবজ্ঞার সাথে পর্যবেক্ষণ করছে। তার চোখে মুখে কোনো ক্রোধ নেই, বরং এক ধরনের বিদ্রুপাত্মক ঘৃণা ফুটে উঠছে। আরভান তার কবজিতে থাকা ব্ল্যাক ডেটোনা রোলেক্স ঘড়িটার দিকে একবার তাকিয়ে অত্যন্ত তাচ্ছিল্যের সুরে বলল, ডোন্ট ওয়ারি, আই ডোন্ট ওয়ান্ট টু ডিস্টার্ব ইয়োর প্রাইভেট মোমেন্ট। তবে রোম্যান্স করার জন্য তোমরা যে জায়গাটা বেছে নিয়েছো তা বড্ড বেমানান। আরভান তার ঠান্ডা চোখ দুটো একবার আয়াতের উপরে বুলিয়ে নিল। আয়াত তখন হাঁপাচ্ছে, ফুসফুস ভরে অক্সিজেন নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে সে। দেওয়ালে পিঠ ঠেকিয়ে সে ভয়ে নীল হয়ে তাকিয়ে আছে আরভানের দিকে। আরভান এক পলক তাকে দেখে নিয়ে নিরুত্তাপ গলায় বলল, বাট ইউ ক্যান কন্টিনিউ ইফ ইউ ওয়ান্ট, আই এম নট জাজিং। যাই হোক, কফিটা যেন জলদি আমার রুমে পৌঁছায়, আই অ্যাম ওয়েটিং। কথাটা বলেই আরভান এক মুহূর্তও দেরি না করে নিজের ঘরের দিকে পা বাড়ালো। তার প্রতিটি পদক্ষেপ আর হাঁটার ভঙ্গিতে এমন এক আভিজাত্য আর কর্তৃত্ব মিশে আছে, যেন এই বাড়ির প্রতিটি ধূলি কণা তার আজ্ঞাবহ। আয়াত দেওয়ালের সাথে লেপ্টে দাঁড়িয়ে হাঁপানি রোগীর মতো হাঁপাচ্ছিল। বড় বড় নিঃশ্বাস নিতে নিতে সে অবিশ্বাসের দৃষ্টিতে আরভানের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তার মাথায় বারবার একটা কথাই ঘুরপাক খাচ্ছিল, একটা মানুষ কতটা পাষাণ আর নিস্পৃহ হতে পারে। চোখের সামনে একটা মেয়েকে লাঞ্ছিত হতে দেখেও মানুষটা একবারও জানতেও চাইল না সে কোনো বিপদে পড়েছে কিনা। উল্টো এমন কুরুচিপূর্ণ ইঙ্গিত করলো যেন আয়াত আর শাহরিয়ারের মধ্যে কোনো অনৈতিক ঘনিষ্ঠতা চলছে। আয়াত দ্রুত সেখান থেকে চলে যেতে চাইল, কিন্তু শাহরিয়ার হিতাহিত জ্ঞান হারিয়ে পেছন থেকে তার হাতটা শক্ত করে মুষড়ে ধরল। তার চোখে তখন পৈশাচিক আক্রোশ। সে দাঁতে দাঁত চেপে বলল, কিরে, স্বামী সেবা করার জন্য জান ফেটে যাচ্ছে? ওই বিলেতি বড়লোকের স্টাইল দেখে খুব পছন্দ হয়ে গেল বুঝি? লাভ নেই আয়াত, কোনো লাভ নেই। তোর একমাত্র স্বামী হওয়ার যোগ্যতা শুধু আমারই আছে। তোর ওই তথাকথিত স্বামী তো তোকে ডিভোর্স দিতে এসেছে। তোকে ডিভোর্স দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে নাচতে নাচতে তার ফিয়ন্সেকে নিয়ে চলে যাবে। সো ডোন্ট বি সো এক্সাইটেড। নিজের ঘরে যা, কফি অন্য কেউ বানিয়ে দেবে। ওহ সরি, তোর স্টাইলিশ স্বামী কফি পাবে কোথায়? এই বাড়িতে তো কফি নিষিদ্ধ।
আয়াত ব্যথায় কুঁকড়ে গিয়ে সর্বশক্তি দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল। মুহূর্তের ব্যবধানে সে এক তীব্র আক্রোশে শাহরিয়ারের গালে একটা সপাটে চড় বসিয়ে দিল। সেই চড়ের শব্দে করিডোরের নীরবতা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আয়াত ঘৃণা ভরা চোখে তাকিয়ে বলল, আমাকে ছোঁয়ার সাহস না হয় হয় কিভাবে আপনার? বারবার নিজের সীমা লঙ্ঘন করবেন না শাহরিয়ার ভাই। যদি আপনি মনে করে থাকেন আপনাদের বাড়িতে আশ্রিতা হয়ে আছি বলে আপনি যা খুশি তাই করবেন, তবে আপনি ভুল ভাবছেন। প্রথমবার বলে শুধু চড় দিয়ে ছেড়ে দিলাম। নেক্সট টাইম আমাকে ছোঁয়ার চেষ্টা করলে ওই হাত আমি আস্ত রাখবো না। শাহরিয়ার গালের ব্যথায় হাত বুলিয়ে বিকৃত হাসল, তার চোখে কামনার আগুন। তোর এই তেজটাই তো আমাকে পাগল করে দেয় জান পাখি। এটা আমাকে বারবার তোর নিষিদ্ধ চ্যুতির কাছে টেনে নিয়ে আসে। খবরদার ওইসব বাজে বাজে নামে আমাকে একদমই ডাকবেন না। আয়াত রাগে কাঁপতে কাঁপতে দ্রুত পায়ে হাঁটা দিল। শাহরিয়ার পেছন থেকে উচ্চ স্বরে বলল, তোর এই চড় খেয়েও আমার মন্দ লাগলো না আয়াত। এ তো আমার কাছে মধুর মতো। তোর হাতের ছোঁয়া তো পাওয়া গেল, কিন্তু মনে রাখিস তোর শেষ গতি আমি। আমার এই হাতই তোকে একদিন পূর্ণ অধিকার দিয়ে ছুঁয়ে দেবে। সেদিন তুই আর পালাবার পথ পাবি না। শাহরিয়ারের নোংরা কথাগুলো আয়াতের কানে বিষ ঢেলে দিচ্ছিল, কিন্তু সে আর কোনো কথা না বলে সোজা নিজের ঘরের দিকে যাওয়ার জন্য পা বাড়াতেই পেছন থেকে আরভান আবারও করিডোরে ফিরে এলো। তার গগন বিদারী চিৎকার পুরো বাড়িতে প্রতিধ্বনিত হলো। ড্যাম ইট! কতক্ষণ ধরে বলেছি কথাটা কি কারোর কানে যায় না? আই সেড আই নিড কফি। As anybody listening to me, or should I make it clear in the another way? আরভানের বজ্র কণ্ঠে পুরো বাড়ি থরথর করে কেঁপে উঠল। ভয়ে আর আতঙ্কে আয়াত এক প্রকার ছুটে রান্নাঘরের দিকে দৌড় দিল। পেছনে শাহরিয়ার অন্ধকার করিডোরে দাঁড়িয়ে তার নখ কামড়াতে লাগলো। অন্যদিকে মেঝো চাচার ঘরে তখন অন্যরকম এক উত্তেজনা। আনোয়ার চৌধুরী ঘরের দরজা আটকে অস্থির হয়ে পায়চারি করছেন। তার স্ত্রী নাজমা বেগম বিছানায় বসে আয়নার সামনে গহনা খুলছিলেন। নাজমা বেগম বাঁকা হেসে বলেন, যাক বাবা, আপদ বিদায় হয়েছে। ওই মেয়ে আমার ছেলের বউ হয়নি, এতেই আমি খুশি। সারাক্ষণ কেমন মরা মানুষের মতো মুখ করে থাকে, দেখলেই পিত্তি জ্বলে যায়। আনোয়ার চৌধুরী ঝট করে ঘুরে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠলেন, মুখ সামলে কথা বলো নাজমা। তুমি জানো না আয়াতকে হারানো মানে আমাদের কি পরিমাণের ক্ষতি? ওই মেয়ের বাবা মা যে পরিমাণের সম্পত্তি আর ব্যাংক ব্যালেন্স ওর নামে রেখে গেছে, আজ যদি আমাদের শাহরিয়ারের সাথে ওর বিয়ে হতো তবে আমরা আজ মোর্শেদের সম্পত্তির মালিক হতাম। আর এখন সত্যি আরভান ওকে ডিভোর্স দিবে কিনা কে জানে। আর দিয়ে দিলে ওই সম্পত্তি হয়তো ট্রাস্টে চলে যাবে বা আয়াত নিয়ে চলে যাবে। বুদ্ধিমতী হও নাজমা, ইমোশন দিয়ে চলে না। নাজমা বেগম মুখের হাসি মুহূর্তেই যেন মিলিয়ে গেল। সম্পত্তির কথা শুনে তার ভেতরটা জ্বলে উঠল। তিনি গম্ভীর হয়ে বললেন, তাহলে এখন কি হবে? আরভান তো ডিভোর্স দিতে এসেছে, তাহলে শাহরিয়ার ওকে বিয়ে করলে সম্পত্তি তো আমাদেরই হবে, তাই না? আনোয়ার চৌধুরী চিন্তিত মুখে বলেন, সেই চেষ্টাই তো করছি, কিন্তু আরভান ছেলেটা সহজ নয়। ও যেভাবে এসেছে তাতে পানি অনেক দূর গড়াবে বলে মনে হচ্ছে। আরভান তার গেস্ট রুমের সোফায় ল্যাপটপ নিয়ে বসে আছে। জানালার বাইরে ঘুটঘুটে অন্ধকার, গ্রাম্য প্রকৃতি, মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে করিডোরের সেই দৃশ্যটা। বেনারসি পরা ওই মেয়েটা তার চাস্তো ভাইয়ের সাথে ওইভাবে ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে আছে।
আরভান বিরক্তি ভরে চোখটা বন্ধ করে নিল। ঠিক সেই মুহূর্তেই স্মৃতির অতল গহ্বর থেকে অস্পষ্ট একটা শব্দ ভেসে এলো। দীর্ঘ 12 বছর আগে 8 বছর বয়সী বাচ্চা মেয়ের কণ্ঠস্বর তার কানে প্রতিধ্বনিত হলো। বাচ্চা মেয়েটা কৌতূহলী গলায় প্রশ্ন করেছিল, তুমি কি আমার নতুন বিদেশি বর? সেই পুরনো স্মৃতি মনে পড়তেই আরভানের চোয়াল শক্ত হয়ে গেল। সে ঝট করে চোখ খুলে ফেলল। দৃষ্টি মুহূর্তেই কঠোর হয়ে উঠল। তার ঠোঁটে এক বাঁকা বিদ্রূপের হাসি ফুলে উঠল। এবার আরশাদ চৌধুরী ঠিকই বলেছে। তিনি সবসময় বলতেন, এই বিয়েটা ছিল কেবলই একটা পুতুলের বিয়ে। This time Arshad Chaudhary was right. He always said that his marriage was just a doll marriage. বড়দের চাপিয়ে দেওয়া এক অর্থহীন শৃঙ্খল। These village girls have no character. স্বামীর অবর্তমানে অন্য পুরুষের সাথে ফ্লার্ট করা এদের স্বভাব। তার প্রচন্ড ঘৃণা হচ্ছে, যদিও তার কিছুই যায় আসে না। সে এসেছে নিজের মুক্তি নিতে, তবুও কেন জানি দৃশ্যটা তাকে দংশন করছে। ফোনটা বের করে একটা মেসেজ টাইপ করতে যাবে, তখনই জেসিকা ঘরে ঢুকলো। জেসিকা হাসি মুখে আরবানের পাশে বসে তার বাহু জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো। হেই আরভান, আর ইউ অলরাইট? ইউ লুক ডিস্টার্ব। জেসিকার গায়ে কড়া পারফিউমের গন্ধে আরভানের বিরক্তি যেন চরমে পৌঁছালো। সে ল্যাপটপটা সজোরে শব্দ করে বন্ধ করে দিল। তার শরীরের ভঙ্গি এতটাই কঠোর ছিল যে জেসিকা অপ্রস্তুত হয়ে তাকে ছেড়ে কিছুটা দূরে সরে বসল। জেসিকা কিছুক্ষণ আরভানের চোখের দিকে তাকিয়ে থেকে বলল, আমি করিডোরে দেখলাম ওই মেয়েটা আর সেই ছেলেটা শাহরিয়ার মেবি। ওরা কি একে অপরকে ভালোবাসে? আই থিংক ইটস নর্মাল, যেহেতু তুমি ছিলে না, সো দে আর অবভিয়াসলি ক্লোজ টু ইচ আদার। আরমান শক্ত গলায় বলল, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দেয়ার রিলেশনশিপ, আই জাস্ট ওয়ান্ট মাই ফ্রিডম, বাট দ্যাট সিন ওয়াজ সো ডিসগাস্টিং। আরভানের কণ্ঠের এই তীব্রতা আর ক্রোধের আসল কারণ জেসিকা বুঝতে পারল না। যদিও আরভানের রাগের পেছনে কখনো কোনো যৌক্তিক কারণ থাকে না, তবে এবার অস্থিরতা যেন আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। জেসিকা তার রাগ কমাতে আরভানের গালের ওপরে আলতো করে হাত রাখল এবং কোমল স্বরে বলল, রিল্যাক্স ডার্লিং, এখন তুচ্ছ বিষয় নিয়ে মাথা ঘামিয়ে নিজের মুডটা নষ্ট করো না। আরভান সাথে সাথেই ঝটকা মেরে জেসিকার হাত দুটো ছুঁড়ে ফেলল। তার চোখের দৃষ্টি তখন আগুনের মতো জ্বলছে। সে দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, উইদাউট মাই পারমিশন, হাউ ডেয়ার ইউ টাচ মি? গেট লস্ট ফ্রম মাই রুম রাইট নাও। জেসিকা স্তম্ভিত হয়ে গেল। সে ভাঙা ভাঙা গলায় বলল, আরভান, তুমি সবসময় আমার সাথে এমন রুড ব্যবহার কেন করো? তাছাড়া কিছুদিন পরেই তো আমাদের। তার কথা শেষ হওয়ার আগেই আরভানের সেই ভয়ঙ্কর শীতল চাহনি জেসিকার বুকটা কাঁপিয়ে দিল। আরভান বরফ শীতল কণ্ঠে বলল, আমি নির্লজ্জ মেয়েদেরকে একদম পছন্দ করি না। জাস্ট গেট লস্ট বিফোর আই লুজ মাই টেম্পার। জেসিকা অপমানে আর রাগে ফুঁসতে ফুঁসতে ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরেই দরজায় মৃদু টোকা পড়ল। আরভান কবজির ঘড়িটার দিকে একবার তাকালো। রাত প্রায় 1টা বাজে। সে গম্ভীর স্বরে বলল, কাম ইন। আয়াত কাঁপা কাঁপা হাতে কফির মগটা নিয়ে ভেতরে ঢুকলো। তার দৃষ্টি মেঝের দিকে নিবদ্ধ। আরভানের তীক্ষ্ণ চাহনি আয়াতের হাতের দিকে স্থির হলো। ট্রের ওপরে রাখা কাপটা থরথর করে কাঁপছে, যার মৃদু টুংটাং শব্দ এই নিস্তব্ধ ঘরে অস্বাভাবিকভাবে কানে এলো। আরমান সোফা থেকে উঠে আয়াতের একদম সামনে গিয়ে দাঁড়ালো।
তার উপস্থিতির ভারে আয়াতের নিঃশ্বাস যেন বন্ধ হওয়ার উপক্রম। আরভান শীতল গলায় প্রশ্ন করল, আই আস্কড ফর কফি, হোয়াই ডিড ইউ ব্রিং টি? আয়াত কোনো মতে অস্পষ্ট স্বরে বলল, এই বাড়িতে কফি রাখা নিষিদ্ধ। আরভান ভুরু কুঁচকে ফেলল, কেন? দাদাজানের মতে কফি ভিনদেশীয় পানীয়, তাই এটি বাড়িতে আনা বারণ। আরভান এক পা এগিয়ে এলো। আরভানের ঠোঁটের কোণে বিদ্রূপের হাসি ফুটে উঠল। এত কাঁপছো কেন তুমি? একটু আগেই করিডোরে তো তোমার মাঝে এই কম্পন দেখিনি। বাই দ্য ওয়ে, নাম কি তোমার? নিজের বিবাহিত স্ত্রী হওয়ার পরেও নিজের স্বামীর মুখে এই প্রশ্ন শুনে আয়াতের আত্মসম্মানে প্রচণ্ড ধাক্কা লাগলো। দীর্ঘ 1 যুগ ধরে যে মানুষটার নাম সে হৃদয়ে বহন করেছে, অথচ সে তার নামটাও পর্যন্ত জানে না। অপমানে আর ভালোবাসা ভেতরে দুমড়ে মুচড়ে গেলেও সে নিজেকে সামলে নিয়ে কম্পিত স্বরে বলল, আয়াত, এ- একটু আগে আপনি যা দেখেছেন তা ভুল। শাট আপ! আরভান গর্জে উঠল। আরভান চৌধুরীর স্ত্রীর পরিচয় দিয়ে মাঝরাতে পরপুরুষের সাথে বারান্দায় দাঁড়িয়ে থাকাটা কি তোমার অভ্যাস? অপমানে আয়াতের ভেতরটা জ্বলে উঠল। সে অবদমিত কণ্ঠে উত্তর দিল, পাল্টা জবাব দিল, আপনিও তো বিয়ের বহাল থাকা অবস্থায় আপনার অস্ট্রেলিয়ান ফিয়ন্সেকে নিয়ে ডিভোর্স দিতে এসেছেন। এটাও কি আপনার অভ্যাস? কথাটা বলে ফেললেও আয়াতের ভেতরে এক অদ্ভুত ভীতি কাজ করছিল। সে যদিও নিজের ক্ষোভ উগরে দিয়েছে, কিন্তু অজানা এক আশঙ্কায় সে মুখ তুলে লোকটার দিকে তাকানোর সাহস পেল না। আরভানের চোয়াল শক্ত হয়ে গেল। কি বললে তুমি? আমার দিকে তাকিয়ে কথাটা আবার বলো। লুক অ্যাট মি। আমার দিকে তাকাও। আয়াত মাথা তুলল না। আরভান তার শক্তিশালী হাত বাড়িয়ে আয়াতের চিবুকটা ধরে জোর করে মুখটা ওপরে তুলল। আয়াতের জলভরা চোখ আর কান্নায় লাল হয়ে থাকা নাক দেখে আরভান ক্ষণিকের জন্য থমকে গেল, কিন্তু পরেক্ষণেই তার মনে পড়ল করিডোরের সেই দৃশ্য। সে তাচ্ছিল্যের সাথে বলল, কান্না কেন? তোমার বয়ফ্রেন্ডের সাথে রোম্যান্সে বাধা দিয়েছি বলে? লিসেন টু মি ভেরি কেয়ারফুলি মিস আয়াত। আই ডোন্ট মাইন্ড ইউ হ্যাভিং অ্যান অ্যাফেয়ার। তুমি যার সাথে খুশি থাকো। আই জাস্ট ডোন্ট কেয়ার। কাল সকালে এই ডিভোর্স পেপারে তোমার সাইন চাই। অ্যান্ড দেন ইউ আর ফ্রি টু মি ইয়োর লাভ শাহরিয়ার। ইজ দ্যাট ক্লিয়ার? আয়াতের ঠোঁট কাঁপছে। সে চিৎকার করে বলতে চাইল শাহরিয়ার তাকে জোর করেছিল, সে পরিস্থিতির শিকার ছিল, কিন্তু গলা দিয়ে তার কোনো শব্দ বের হলো না। অপমানের পাহাড় আর কণ্ঠস্বর রুদ্ধ হয়ে করে দিয়েছে তার। আরভান তার চিবুক ছেড়ে দিয়ে চরম ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। চাটা রাখো অ্যান্ড গেট আউট অফ মাই সাইট। আয়াত কাপটা টেবিলের ওপরে রেখে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। আরভানের প্রতিটি শব্দ তীরের মতো তার বুক চিরে দিচ্ছিল। অথচ আশ্চর্যের বিষয় হলো, মানুষটার সামনে দাঁড়িয়ে সে কোনো জোরালো প্রতিবাদ করতে পারল না। নিজের এই অদ্ভুত ব্যর্থতা তাকে আরো বেশি কুঁকড়ে দিচ্ছে। সে অন্ধকার বারান্দার এক কোণে স্তম্ভের আড়ালে দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে উঠল। নিজের ভাগ্য আর এই মানুষটার নিষ্ঠুরতা, কোনটা বেশি ভয়াবহ তা সে জানে না। সকালবেলার রোদটা আজ বড্ড বেশি কড়া। ড্রয়িং রুমে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুরো বাড়িতে একটা চাপা আতঙ্ক আর উত্তেজনার রেশ এখনো কাটেনি। কারণটা বেশ রহস্যময়। কাল রাতে শাহরিয়ারকে কেউ একজন প্রায় মেরেই ফেলেছিল। তার ঘরে ঢুকে অত্যন্ত নিখুঁতভাবে গলায় টেলিফোনের ল্যান্ডলাইনের তার পেঁচিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করেছিল অজ্ঞাত কেউ। শাহরিয়ারের মতো সুঠাম দেহের অধিকারী একজন পুরুষ হয়েও
সেই আক্রমণকারীর শত্রুর সামনে খড়কুটোর মতো নুয়ে পড়েছিল। শাহরিয়ারের দাবি অনুযায়ী অন্ধকারের সেই ঘাতকটি কোনো এক অশরীর আত্মার মতো তার সামনে দাঁড়িয়েছিল এবং ফিসফিস করে কিছু প্রলাপ বকেছিল। সেই কণ্ঠস্বর এতটাই অস্পষ্ট ছিল যে শাহরিয়ার কিছুই বুঝতে পারেনি। এই এলাকায় তার শত্রুর অভাব নেই, কিন্তু বাড়ির ভেতরে ঢুকে এভাবে আক্রমণ করার সাহস কার হতে পারে তা নিয়ে মাঝরাত থেকে সকাল পর্যন্ত বাড়িতে হুলুস্থুলুস কাণ্ড ঘটে গেছে। কিন্তু সেই আগন্তুক নিচ্ছিদ্র নিরাপত্তা ভেদ করে বাড়িতে কিভাবে ঢুকলো আর কিভাবেই বা উধাও হলো তার কোনো হদিশ মিলল না। নাজমা বেগম পরম আদরে ছেলেকে গরম চা খাইয়ে দিচ্ছেন, যাতে করে গলার ব্যথার ক্ষতটা কিছুটা লাঘব হয়। শাহরিয়ার তার গলার সেই কালচে দাগ লুকাতে একটা চওড়া মাফরাল পেঁচিয়ে রেখেছে। আর এই সব দৃশ্য অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে আরভান। সে সোফায় হেলান দিয়ে পা দোলাচ্ছে। তার বসার ভঙ্গিতে এক অদ্ভুত তাচ্ছিল্য। তার মুখে কোনো ক্রোধের ছাপ নেই, বরং এক ধরনের শীতল শান্তি বিরাজ করছে। আরভানের ঠিক সামনে গম্ভীর মুখে বসে আছেন আফজাল চৌধুরী। তার তীক্ষ্ণ নজর আরভানের দিকে স্থির। তিনি যেন আরভানের শান্ত চোখের মনির ভেতরে লুকানো কোনো এক আগ্নেয়গিরিকে খুঁজে চলেছেন। দীর্ঘ ৩০ বছর পার হয়ে গেলেও নাতির অবয়বে তিনি যেন আরশাদকেই খুঁজে পাচ্ছেন। ঠিক এই অধ্যত্ত চাহনি আর অবজ্ঞা ভরা ভঙ্গি আরশাদকে একদিন এই বাড়ি থেকে অনেক দূরে নিয়ে গিয়েছিল। ড্রয়িং রুমের মাঝখানে টি টেবিলে সাদা ধবধবে কয়েকটি কাগজ রাখা, ডিভোর্স পেপার। কাগজের কোণাগুলো বাতাসের দোলায় সামান্য কাঁপছে, যেন ওগুলো এই অনাকাঙ্ক্ষিত বিচ্ছেদের সাক্ষী হতে চাইছে। আমজাদ চৌধুরী এবং আনোয়ার চৌধুরী দুই পাশে বিমর্ষ মুখে বসে আছেন। নাজমা বেগম ছেলের পাশে দাঁড়িয়ে মাঝে মাঝে আরবানের দিকে বিষাক্ত চোখে তাকাচ্ছেন, কিন্তু পরেক্ষণেই তার ঠোঁটের কোণে এক পৈশাচিক হাসি ফুটে উঠছে। শাহরিয়ার সিঁড়ির পাশের দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে বারবার ওপরের দিকে তাকাচ্ছে। তার অস্থিরতা স্পষ্ট। আয়াতকে ডাকা হয়েছে অনেকক্ষণ আগে, কিন্তু সে এখনো নামছে না। মেয়েটা নিশ্চয়ই ঢং দেখিয়ে ওপরে বসে স্বামীর বিয়োগের ভয়ে কান্না করছে। শাহরিয়ার ইচ্ছে করছে যেন এখনই গিয়ে মেয়েটাকে চুলের মুঠি ধরে টেনে নিচে নিয়ে আসতে। পারভীন সুলতানা এবং শেহজাদি ট্রে হাতে নাস্তা নিয়ে এলেন, কিন্তু পরিবেশের গাম্ভীর্যে কেউ হাত বাড়ালো না। আফজাল চৌধুরী নাস্তার দিকে না তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে আরভানের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, কাল রাতে তুমি ঠিক কোথায় ছিলে আরভান? আরভানের কপালে সামান্য ভাঁজ ফেলে নির্লিপ্ত স্বরেই বলো, কেন দাদাজান? অবভিয়াসলি আমি আমার রুমেই ছিলাম। আফজাল চৌধুরী রহস্যময় এক টুকরো হাসি হাসলেন, যা আরভান বিশেষ পাত্তা দিল না। এরপর আফজাল চৌধুরী গম্ভীর কণ্ঠে আবারও প্রশ্ন করলেন, তোমার বাবা নিশ্চয়ই ভালো আছে আরভান? সে তো বাড়ির ঠিকানা ভুলেই গেছে। মাটির টানও কি সে ভুলে গিয়েছে? আরভান জানালার বাহিরে নিস্তেজ রোদের দিকে তাকিয়ে নির্লিপ্ত স্বরে বলল, আপনি কিন্তু একবারও এলিনা চৌধুরীর কথা জিজ্ঞেস করলেন না দাদাজান। তবে আপনার ছেলে উচ্চ স্তরের প্রাণী। মাটির টান তার স্বভাবের সাথে শোভা পায় না। সে অন্যকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে হলেও নিজেকে ভালো রাখতে জানে সব সময়। সেই দিক থেকে দেখলে হি ইজ কমপ্লিটলি ফাইন। আফজাল চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমার জীবনের সবচেয়ে বড় আফসোস তুমিও তোমার বাবার মতোই হলে আরভান। চরম এক বিশ্বাসঘাতক। আরভান সোজা হয়ে বসল। তার চোখে মুখে কোনো অনুশোচনা নেই, বরং কিছুটা বিস্ময়। আমাকে দয়া করে আপনার ছেলের সাথে মেলাবেন না দাদাজান। আমি উদ্যত হতে পারি, বদমেজাজি হতে পারি, কিন্তু তার মতো স্বার্থপর নই। আর বিশ্বাসঘাতক, দ্যাটস এ হার্ড ওয়ার্ড দাদাজান। আমি কিভাবে বিশ্বাসঘাতক হলাম? না আমি কাউকে কোনো কথা দিয়েছি, আর না কোনো ওয়াদা ভঙ্গ করেছি। ইফ ইউ আর টকিং অ্যাবাউট দিস ম্যারেজ, আই ডোন্ট কনসিডার দিস এ রিয়েল ম্যারেজ। এটা একটা জোরপূর্বক চাপিয়ে দেওয়া নাটক ছাড়া আর কিছুই না। আফজাল চৌধুরী টেবিলের ডিভোর্স পেপারটার দিকে ইশারা করে বলেন, তুমি কি সত্যি ডিভোর্স দিতে চাও? ভেবেচিন্তে দেখেছো তো, নাকি
তোমার বাবা আর বিদেশি মায়ের কান পড়াতে এসে এই হঠকারী সিদ্ধান্ত নিচ্ছ? আরভান কিছুক্ষণ থমকে দাদাজানকে দেখল। লোকটা বয়সের ভারে নুয়ে পড়লেও তার বুদ্ধিবৃত্তি এখনো প্রখর। আরভান সামান্য হেসে বলল, দাদাজান, আপনি ভীষণ বুদ্ধিমান। আপনাকে নতুন করে ব্যাখ্যা করার মতো কিছুই নেই। বাট দিস টাইম আই এম নট আন্ডার এনিওয়ানস ইনফ্লুয়েন্স। কারো কথাই নয়, বরং নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিতে জানি। আমি এমন একটা মেয়ের সাথে জীবন কাটাতে পারবো না যাকে আমি চিনিই না, যার সাথে আমার কোনো আত্মিক টান নেই। আই হ্যাভ এ ফিয়ন্সে, আই হ্যাভ এ সাকসেসফুল কেরিয়ার ইন অস্ট্রেলিয়া। সো প্লিজ, লেটস জাস্ট ফিনিশ দিস অফিসিয়ালি। ঠিক সেই মুহূর্তে সিঁড়িতে পায়ের মৃদু শব্দ পাওয়া গেল। আয়াত ছোট আরিয়ানের হাতটা ধরে অত্যন্ত ধীর পায়ে নিচে নামছে। দরজার কাছে শাহরিয়ারকে দাঁড়িয়ে থাকতে দেখে আয়াত অবচেতন মনেই নিজের ওড়নাটা আরো একটু টেনে নিল। ওই লোকটার দৃষ্টিতে সে সবসময় এক ধরনের পৈশাচিক লালসা খুঁজে পায়। দাদাজান আফজাল চৌধুরীর ইশারা করে স্নেহ মাখা গলায় বলেন, আয়াত দাদুমণি, এখানে এসে বস। আয়াত আরভানের বিপরীতে পাশের একটি একক সোফায় গিয়ে বসল। আরিয়ান আয়াতকে ছেড়ে পারভিন সুলতানার কাছে ছুটে গিয়ে ছোট হাত দুটো দিয়ে তাকে জড়িয়ে ধরল। গতরাতে আবছা আলোয় আরভান আয়াতকে দেখেছিল ঠিকই, কিন্তু আজ দিনের আলোয় সে প্রথমবার অত্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে আয়াতকে দেখতে শুরু করলো। আয়াতের পরনে একটি সাধারণ সাদা সুতি থ্রি পিস, কিন্তু তার স্নিগ্ধ ত্বকের বিপরীতে ওই শুভ্র পোশাকটি তাকে যেন এক অপার্থিব শ্রী দান করেছে। মাথার সাদা ওড়নাটার ওপর আলতো করে দেওয়া, আর তার চেহারায় এক ধরনের পবিত্রতা যোগ করেছে। আয়াতের চোখের নিচে হালকা কালশিটে দাগ, বোঝাই যাচ্ছে সারা রাত সে এক ফোঁটাও ঘুমায়নি। তার পাতলা গোলাপি ঠোঁট দুটো অবুজের মতো সামান্য কাঁপছে। জানালা ভেদ করে আসা বাতাসের ঝাপটায় অবাধ্য কয়েক গোছা চুল বারবার তার মুখের উপরে আছড়ে পড়ছে, কিন্তু সেই দিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। আরভান যেন এক মুহূর্তের জন্য স্নানু হয়ে গেল। কাজল ধোয়া ওই ডাগর চোখ দুটোর গভীর মায়া আর অসহায়ত্ব তাকে অদ্ভুত এক ঘোরের মধ্যে ফেলে দিচ্ছে। কেন জানি মনে হচ্ছে এই মেয়েটি তার পরিচিত কোনো এক সত্তার অংশ। আরভান বুঝতে পারল না কেন তার ভেতরে একটা অজানা তোলপাড় শুরু হয়েছে, যদিও এই তোলপাড় মোটেও অজানা নয়। আশপাশ থেকে কে যেন আরভানকে ডাকছে, কিন্তু সেই ডাক তার কান অব্দিও পৌঁছাচ্ছে না। ছোট্ট আরিয়ান মাকে জড়িয়ে আরভানের হাতটা ছেড়ে সজোরে ঝাঁকিয়ে বলল, আরভান ভাইয়া, দাদাজান তোমাকে ডাকছে তো। আরভান দ্রুত সংবিত ফিরে পেল। সে আশেপাশে তাকিয়ে দেখল সবাই তার দিকে এক অদ্ভুত কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। এমনকি আয়াতও তার দিকে করুণ চোখে চেয়ে। আরভান নিজের ওপরে প্রচন্ড বিরক্ত হলো, যা সে প্রকাশ করতে চায় না। তার চোখে যেন তা প্রকাশের জন্য উঠে পড়ে লেগেছে। সে দ্রুত টি টেবিল থেকে ডিভোর্স পেপারটা আয়াতের দিকে এগিয়ে দিয়ে কর্কশ গলায় বলল, সাইন দিস, আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট এনি মোর টাইম। আয়াত ছলছল চোখে দাদাজানের দিকে তাকালো। সেই দৃষ্টির ভাষা দাদাজান সহজেই বুঝে ফেললেন। ভারী কণ্ঠে বললেন, ওর কাছে পেপারটা দিয়ে দাও, কালকের মধ্যে ও সই করে দিবে। আরভান জেদি গলায় বলল, সরি দাদাজান, বাট আই কান্ট ওয়েট। আমি কাল সকালেই অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছি। সো যা করার আজই ফিনিশ করতে হবে।